রোগীর স্বজনদের সাথে বাগবিতণ্ডায় হামলা, মারামারিতে উত্তপ্ত শরীয়তপুরের হাসপাতাল এলাকা। সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা, জড়িতদের দ্রুত আটকের আশ্বাস। আমরাও পিড়েছি, আমারও কিছু লাগছে, আমাকে একটু বেশি লাগে, আমরা কম পারছি। আমাদের স্টাফদেরকে ওরা মারধর করছে, বাইরের লোকজন এসে। যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে না, কোনো ক্ষমা আমরা রাজি হব না। কুমিল্লায় খুনের পর যুবকের হাতের কবজি কেটে নিয়ে গেল খুনি। দুজনই ছিনতাই, মাদক ব্যবসায় জড়িত, তদন্ত করছে পুলিশ। তার পেশা ছিল হলো ছিনতাই করা, মানুষকে মারা। তার হাত পা খুব বেশি চলতো। তার বিরুদ্ধে পল্লবী থানায়ও 3টে মামলা আছে, আমাদের থানায়ও 3টে মামলা আছে। খুলনার দাকোপে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়ে ফসলের ক্ষেত, স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী মেরামত। 2 সপ্তাহেও পূর্বাঞ্চল থেকে পুরোপুরি নামেনি বানের জল। শুধু এই যে দুর্নীতির কারণে, এই কন্ট্রাক্টরের দুর্নীতির কারণে আজকে আমার এই পরিস্থিতি। আমরা রাত্রিও আটকাতে পারিনি, এখনো আটকাতে পারিনি। দখল নির্যাতনের জন্য নিজ গ্রামেও সমালোচিত আয়নাঘরে কারিগর জিয়াউল আহসান। ঝালকাঠিতে শত শত বিঘা জমির সাথে আছে মাছ, গরুর খামার ও বাংলো। রাত্রে আইসি আছে, থ্রেটমেন্ট দিয়েছে, পিস্তল ধরছে মাথায়, অনেক মাইর করছে। জোর করি আমাকে জায়গায় পুষ্কুনি প্রাইস দেওয়ার লই গেছে ওয়াল। ওনারে বাধা দেওয়া হয়েছে, এরপর উনি ভয় দেওয়া হয়েছে যে মারিয়ে লাই দেব। মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের বাড়িতে থামছে না আহাজারি। হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসীও। যেভাবে আলী মারা গেছে, এরকম যেন আরো কোনো মায়ের কুল খালি না হয়। যেদিন যে যায় দিন খুব গলা দরিয়া কাঁদছে আমাদের। এটা খুবই মর্মান্তিক এবং আমরা খুবই শুকাবো। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। জান্নাতুল কলি আছে আপনাদের সাথে। সংবাদের শিরোনাম দেখছিলেন শুরুতেই। শরীয়তপুর সদরের 100 শয্যা হাসপাতালে চিকিৎসক এবং কর্মচারীদের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে। ভর্তি ফাইল দিতে দেয়া দেরি হওয়ায় রোগীর স্বজনরা হামলা চালায় বলে অভিযোগ কর্তৃপক্ষের। পরে দুপক্ষই জড়িয়ে পড়ে মারামারিতে। ঘটনার প্রতিবাদে জরুরি বাদে সব সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর রোগীর ক্ষুব্ধ স্বজনদের হামলা। সকাল 11টার দিকে উত্তপ্ত হয়ে ওঠে শরীয়তপুরের 100 শয্যা হাসপাতাল এলাকা। হাসপাতাল কর্মচারীদের দাবি, জরুরি বিভাগে শারমিন নামের এক রোগীকে ভর্তি করতে আসেন স্বজনরা। এ সময় ভর্তি ফাইল দিতে দেরি হওয়ায় নার্সদের সাথে বাগবিতণ্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে কর্মচারী ও চিকিৎসকদের ওপর চালানো হয় হামলা। প্রতিহত করলে দুপক্ষের মধ্যেই শুরু হয় মারামারি। এই কথাটাই তাকে বলা হয়েছে যে ভাই আপনার যদি ফাইল খুব দরকার হয় তাহলে আপনি কাইন্ডলি তাকে একটু টোকেন দিতে বলেন। তখন সে বাজে স্ল্যাং ইউজ করতে থাকে। সে স্থানীয়, সে খুব প্রভাবশালী, সে আমাকে দেখিয়ে দিবে। লাঠি লুটে পিটানি শুরু করছে। আমরাও পিড়েছি, আমারও কিছু লাগছে, আমাকে একটু বেশি লাগে, আমরা কম পারছি। আর যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে না, কোনো ক্ষমা আমরা রাজি হব না। এই ঘটনায় চিকিৎসক সহ আহত হয়েছেন অন্তত 4 জন। দোষীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। তবে চালু রয়েছে জরুরি সেবা। আমরা রোগীদের সার্ভিস দিয়ে থাকি, কিন্তু আমরা যদি নিজেরা ইনসিকিউর ফিল করি তাহলে আমাদের পক্ষে চিকিৎসা সার্ভিস দেওয়া কঠিন। আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা যদি এটা সুষ্ঠু বিচার করে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, তাহলে হয়তো তারা তাদের কাজ, যেটা স্বাভাবিক কাজ, এটা করবে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। ডাক্তারদের সাথে রোগীর অভিভাবকদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি বর্তমানে সেখানে স্বাভাবিক আছে। ডাক্তাররা এই বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে দিলে বা কোনো পক্ষ আমাদের কাছে কোনো অভিযোগ দিলে সেই অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিব। এ ঘটনায় রোগীর স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি হাসপাতাল পরিদর্শন করে সেনা সদস্যরা। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।
এ ঘটনার আরো বিস্তারিত তথ্য জানতে শরীয়তপুরে যেতে চাই আমরা। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম শাকিল। শাকিল, একটু জানাবেন জড়িত কাউকে আটক করা গেছে কিনা, আর হাসপাতালে সেবা কার্যক্রমের কি অবস্থা, কি কি সেবা চলছে এখন? এখন পর্যন্ত কিন্তু জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি, এমনটাই আমরা জেনেছি। তবে জরুরি সেবা বলতে যদি আমরা বলি, শুধু জরুরি বিভাগে যে সেবা, সেই সেবা কিন্তু এখনো চালু রয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তবে এখানে আমরা এসে দেখেছি যে কর্মরত ডাক্তার এবং যারা তত্ত্বাবধায়ক এবং যারা স্টাফ যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে থানায় রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, থানায় মামলার প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা চলমান রেখেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে জড়িত কাউকে এখন পর্যন্ত ধরা সম্ভব হয়নি, তবে পুলিশ কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং পুলিশ কিন্তু জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব তারা এই মামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু ধরার চেষ্টা করবেন। তবে আমরা কিন্তু এখন জরুরি বিভাগের মধ্যে রয়েছি, সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখনো কিন্তু জরুরি সেবা এখানে চালু রয়েছে এবং জরুরি সেবা তারা কিন্তু চালু রাখবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে আমরা যতটুকু জেনেছি, ঘটনা কিন্তু শুধুমাত্র একটি ফাইলকে কেন্দ্র করে, যেখানে রোগীর স্বজন একজন যিনি ফাইল দেখতে চেয়েছিলেন এবং ফাইল দিতে বিলম্ব হওয়াতেই এই ঘটনার সূত্রপাত হয়। সেখানে কিন্তু ধস্তাধস্তি এবং চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। ধন্যবাদ শাকিল। দিনে দুপুরে প্রকাশ্যেই হত্যা, বিচ্ছিন্ন করা হয়েছে হাতের কবজি, তারপর সেই কবজি নিয়েই খুনির সটকে পড়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। বিভৎস এই ঘটনাটি কুমিল্লার দাউদকান্দিতে। পুলিশ বলছে নিহত যুবক এবং খুনি দুজনেই ছিনতাই, মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত। ধারণা এসবের জেরেই হত্যাকাণ্ড। হত্যার পর এভাবেই বিচ্ছিন্ন কবজি নিয়ে হেঁটে যাচ্ছিল খুনি। এত বড় ঘটনার পরও পালানোর তাড়া নেই তার। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ওলানপুর গ্রামের দুপুরের ঘটনা এটি। নিহত যুবকের নাম মহিউদ্দিন আর হামলাকারী আনিস। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় খুনি। এক হাতের কবজি বিচ্ছিন্নর পাশাপাশি আরেকটি কুপিয়ে জখম করা হয়েছে। তাদের একই গ্রুপের সদস্য বলিয়ে সবাই বলতেছে যে কিছুদিন হলো তাদের সাথে একটা দ্বন্দ্ব, কিন্তু আগে নাকি তারা একসাথেই চলাফেরা করতো। পুলিশ বলছে নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও দাউদকান্দি থানায় ছিনতাই মাদকের একাধিক মামলা রয়েছে। এসব নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। মহিউদ্দিন নিজেও ভালো লোক ছিল না, তার পেশা ছিল হলো ছিনতাই করা, মানুষকে মারা, তার হাত পা খুব বেশি চলতো। স্থানীয় লোকজন বলতেছে সে মাদকাসক্ত ছিল এবং মাদকের সাথে সম্পৃক্ত ছিল। তো সম্ভবত তাদের পারিবারিক কোনো জের আছে এবং মাদকের কোনো জের থাকতে পারে। দুইটাকেই আমরা মাথায় রেখে কাজ আগে যাচ্ছি। হত্যা রহস্য উদ্ঘাটনের পাশাপাশি খুনিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। অবৈধ পথে ঢুকছে ভারতীয় চিনি সহ বিভিন্ন পণ্য। চোরাচালানে ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদেরও। স্থানীয়রা বলছেন, চোরাচালান নিয়ে দ্বন্দ্ব গেল 2 বছরে খুন হয়েছেন 4 জন। প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাবেক এক ইউপি চেয়ারম্যান। সীমান্ত পথে অবৈধভাবে ঢুকছে ভারতীয় পণ্য। নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে নিয়মিত আনা হয় চিনি, মশলা, কসমেটিক, কাপড়সহ বিভিন্ন পণ্য। চোরাচালানের জন্য স্থানীয়ভাবে গড়ে উঠেছে সিন্ডিকেট। লেঙ্গুরা, বিজয়পুর, পাঁচগাঁও, বারোমারি সহ সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আনা হয়। অভিযোগ আছে প্রশাসনকে ম্যানেজ করেই চলে অবৈধ কারবার। এ কাজে ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদেরও। চোরাচালানটা এমন ভাবে আমাদের এলাকায় ছায়া গেছে যে বাচ্চারা এখন স্কুলে পর্যন্ত আসতে চায় না। চিনির বস্তাটা নিয়েও তারা টাকা পয়সা পায়, 3000 থেকে 5000 টাকা তারা পায়। এই জন্য এই স্কুলমুখী শিক্ষার্থী, বিশেষ করে 9-10 এর বাচ্চারা বিদ্যালয়ে আসে না। প্রশাসন জড়িত ছিল, সরাসরি তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা একটা শেয়ার পেত। আমরা বলছে যে আমরা তো পুলিশে ধরতো না, যা তুই না, আমার গাড়িতে তো আছে, আমিও গেছি। আরে আবার পুলিশে মাঝে মাঝে একবার গোডাউন সিল করছে, টুকটাক ধরছে, ধরুন মাসের মধ্যে 1-2 দিন ধরছে, আর 8 দিন 28 দিনই চলছে। স্থানীয়রা বলছেন, চোরাচালান নিয়ে দ্বন্দ্বের জেরে গেল 2 বছরে খুন হয়েছেন 4 জন। অবৈধ কারবারের প্রতিবাদ করায় হত্যা করা হয় দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমাকে। বেপরোয়া চোরাকারবারীরা 2022 সালে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ওপরও হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে নিহত হয় 1 জন।
ব্যবসা হলো নিয়ন্ত্রণ করতে হলো কলমাকান্দা নন্নু হাজি আর হলো মনতলা মৌলা আলামিন, ওরা হলো নিয়ন্ত্রণ করতে হয়। মাহবুবের আর্থিক অবস্থা সে খুব খারাপ ছিল, পরে সেই চিনির ব্যবসার মাঝে ঢুকিয়া কোটি কোটি টাকার মালিকই প্রাইভেট কার কিনছে। আমি লিখে লোকের কিছু বললে এই বিষয়ে আরো হুমকি দিচ্ছি, বলস দুনিয়াতে যাইতে। পুলিশ ও স্থানীয় প্রশাসন বলছে অভিযান চালিয়ে প্রায় অবৈধ পথে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়। প্রতিটি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গত 3 মাসে প্রায় 48 লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুনের ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু আমরা প্রত্যেকটা ঘটনায় আসামিদের গ্রেফতার সহ আইনের আওতায় নিয়ে এসেছি। 1 মাস পূর্বে আমাদের সীমান্তে টাস্কফোর্সের অভিযানে প্রায় 4000 বস্তা চিনি আমরা উদ্ধার করতে পেরেছি। এছাড়া আমাদের বিজিবি প্রতিনিয়তই অভিযান করতেছে এবং তারাও বিপুল পরিমাণ চিনি তারা জব্দ করেছে। গেল 5 আগস্ট সরকার পতনের পর সেনাবাহিনী মাঠে নামায় সীমান্তে চোরাচালান কমেছে বলেও জানিয়েছে স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। 24 ঘন্টার চেষ্টায় খুলনার দাকুপে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করেছে স্থানীয়রা। তবে এরই মধ্যে প্লাবিত লোকালয় আর বিস্তীর্ণ ফসলি জমি, চরম ভোগান্তিতে স্থানীয়রা। একই জায়গায় বারবার বাঁধ ভেঙে যাওয়ায় ঠিকাদারের উপর ক্ষুব্ধ ভুক্তভোগীরা, চান স্থানীয় সমাধান। বাঁধ ভেঙে যাওয়ার খবরে খুলনার দাকোপের ঢাকি নদীর পাড়ে হাজির হন স্থানীয়রা। জনপদ রক্ষায় একযোগে নেমে পড়েন বাঁধ মেরামতে। প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে বাঁধটি কোনো রকমে মেরামত করেন এলাকাবাসী। নিজেরা বাঁধ নির্মাণ করি, কিন্তু ওনারা কিন্তু মূলত কিন্তু সেই রাস্তায় কিন্তু কাজ কিন্তু করে না। বেড়ি বাঁধ ভেঙে মাছ চলে গেছে, তোলাই গেছে আর ঘর বাড়ি ধসে গেছে। আমাকে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ধান মার গেছে, যত মানে দেয়ালে ঘরটা ছিল সবগুলো ভেঙে গেছে, আমাদের বিশাল ক্ষতি আমাদের। ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন 2021 সালের পর জোয়ারের পানিতে একই জায়গায় আবারও ভাঙে বাঁধ। রাতের মধ্যেই প্লাবিত হয় পানখালী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, ডুবে যায় কয়েকশো বিঘা জমির আমন ক্ষেত। বারবার বাঁধ ভাঙার জন্য ঠিকাদারের দুর্নীতি আর গাফিলতিতে ক্ষুব্ধ তারা। টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। টাকা ঠিকই সরকারের চলে যায়, কিন্তু কাজগুলো টাইম মতো না আসার থেকে জনগণের ভোগান্তি। শুধু এই যে দুর্নীতির কারণে, এই কন্ট্রাক্টরের দুর্নীতির কারণে আজকে আমার এই পরিস্থিতি। আমরা রাত্রিও আটকাতে পারিনি, এখনো আটকাতে পারিনি। খাসা দিয়ে জন্য আমাদের টেকসই বাঁধটার জন্য নির্মাণ করা হয়। যদি না করে আমাদের এলাকায় হাজার হাজার বিঘা জমি ধানে প্লাবিত হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানায় সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই বাঁধের প্রকল্প। অনুমোদনের পর স্থায়ী সমাধানের আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা প্রকল্প পাস হলে তো কাজ শুরু হবে, এটা তো গভর্নমেন্টের ডিসিশনের বিষয় আর কি। আর দিস টাইম আমরা যেখানে সমস্যা আছে, ভালনারেবল যেসব জায়গাগুলো আছে, সেগুলো আমরা জরুরি ভিত্তিতে এগুলো ব্যবস্থা নিচ্ছি আর কি। সপ্তাহখানেক আগেও ঢাকি ও ভদ্রা নদীর মিলনস্থলের কাছাকাছি বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়, যার 80% বিলীন হয়ে যায় নদীগর্ভে। জারিন অর্নি, যমুনা নিউজ। 2 সপ্তাহ পার হলেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যার পানি পুরোপুরি নামেনি। ভুক্তভোগীরা বলছেন পানির ঢলের তীব্রতা এবং নেমে যাওয়ার ধীরগতি দুটোই এবার অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন দুর্গত এলাকার জমির গঠন এবং নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি নামছে ধীরগতিতে। সেই সাথে নদীগুলোর বাঁধ বানানোর ফলেও ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। অগাস্টের বন্যায় তলিয়ে যায় ফেনীর বেশিরভাগ এলাকা, নষ্ট হয় বাড়িঘর, আবাদি জমি, গবাদি পশু। হঠাৎই বন্যার কবলে পড়ে নোয়াখালীও। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে ভোগান্তিতে জেলার কয়েক লাখ মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে বানের পানি ঢুকে পড়ে কুমিল্লার অনেক এলাকায়। প্রাণ বাঁচাতে গিয়ে মূল্যবান জিনিসপত্রও সরাতে পারেননি বানভাসী মানুষজন। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ 10 জেলার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। বানের পানি কমার পর আবার বেড়েছেও কিছু এলাকায়। পানি নামার যে গতি তা খুব স্বাভাবিক না ভুক্তভোগীদের কাছে। খাল পরিষ্কার নেই, এই কারণে পানিগুলো নামতে পারে না, মানুষ অনেক কষ্ট করতেছে। এখনো গদুয়ার করে বিল্ডিং করে গেছে খালের উপরে, এখন এগুলার কারণে আমাদের সমস্ত ব্যাগ ডুবে যায়। আর গ্রামে নদীগুলো নাকারণ করার কারণে ছোট হয়ে গেছে। ময়লা আবর্জনা থেকে শুরু করে মানে এমন কোনো জিনিস নাই যে খালে আপনি পাবেন না।
পানি না নামায় অনেকেই এখনো ফিরতে পারেননি নিজ বাড়িতে। অন্যান্য এলাকায় ২-৩ দিনের মধ্যেই বন্যার পানি নামলেও এবার তা কেন হলো না সেই প্রশ্নের জবাব খুঁজেছে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট। এই নদীর মধ্যে দিয়ে যে পানিটা যাওয়ার কথা সেটা যথেষ্ট পানি যেতে পারে নাই, কারণ প্রবাহ ক্ষমতা অনেকটাই কম। আবার অনেক জায়গাতে নদীর মধ্যে বাঁধ দিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা হয়েছে, মাছ চাষ, ধান চাষ, এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি, সেটাও বাধা দিয়েছে। নদীর লেভেলের বা ফ্লাড প্লেনের লেভেলের যে উচ্চতা, কোনো কোনো জায়গাতে লোকালয়ের উচ্চতা কিন্তু তার সাথে কম, যার ফলে একবার পানি ঢোকে ওই পানি আর সহজে বেরোতে পারেনি। এটা একটা কারণ। সেই সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে নদী, খাল, বিল দখলের যে সংস্কৃতি তা আরও ভোগাতে পারে বলেও আশঙ্কা এই বিশেষজ্ঞের। উন্নয়ন এর ধারাবাহিকতায় অনেক জায়গায় আমরা ল্যান্ড রিক্লেমেশন করেছি, নদী ভরাট, ওই ক্যানেলগুলোকে আমরা রাখি নাই, তো যার ফলে পানি নদীর থেকে সমুদ্রে যাওয়ার পথে দুইটা মাত্র এক্সিট দিয়ে পানি বের হতে পেরেছে। এই স্ট্রাকচারগুলো এরকম প্রবাহের জন্য ডিজাইন করাও নাই, যার ফলে আমরা দেখেছি যে স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়েছে, কোনো কোনো জায়গাতে ফেলও করেছে। আন্তর্দেশীয় সব নদী নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে বিজ্ঞানসম্মত আলোচনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা ন্যায্য হিস্যা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। সেই সাথে গুরুত্বের সাথে নজর দিতে বলেছেন বন্যা ব্যবস্থাপনায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরো খবর আমরা জানবো। সহকর্মী আনিস কবির আমাদের সঙ্গে যোগ দেবেন। আনিস, জানাবেন জলাবদ্ধ এলাকাগুলোর কি খবর, আর কোন কোন এলাকায় এখন দুর্ভোগ সবচেয়ে বেশি, সেই তথ্য থাকলেও জানাবেন। কলি, আসলে আপনি যেটি বলছেন যে জলাবদ্ধতা এখন কোথায়, আমি এখন লক্ষ্মীপুর পৌর শহরে 14 নম্বর ওয়ার্ডে আছি, যেখানে এখনো পর্যন্ত জলাবদ্ধতা মানুষের, কিন্তু আমার পিছনে যে বাড়িটিগুলি রয়েছে সেখানে প্রায় 20 থেকে 30টি ফ্যামিলি বসবাস করে, সেখানে কিন্তু এখনো জলাবদ্ধতা তারা পড়ে আছে, যার কারণ হচ্ছে পানি এখনো ধীর গতিতে নামছে। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু খুবই বাড়তেছে, মানুষের দুর্ভোগটা কিন্তু কমছে। আর এখনো একটি মাত্র দরকার যে প্রশাসনের সৎ উদ্যোগ থাকলে কিন্তু পানি কিন্তু খুব দ্রুত নেমে যাবে। কারণ যে খালগুলো রয়েছে, খালগুলিতে বর্তমানে যে জলাবদ্ধতা রয়েছে এবং খালগুলি যেভাবে দখল করা আছে, এই খালগুলো যদি উদ্যোগ নিয়ে দ্রুত একটু নিষ্কাশন করে দেওয়া হয় তাহলে কিন্তু এই লক্ষ্মীপুরবাসী এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। না হয় কিন্তু এটি কিন্তু অনেক দিনের দুর্ভোগ হয়ে পড়ে থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে আশ্রয়কেন্দ্র থেকে যারা ফিরতেছেন এখনো কিছু সংখ্যক মানুষ, তারা কিন্তু এখনো বাড়িতে ফিরে কিন্তু সেরকম স্বস্তি ফিরতে পারেনি, কারণ সেখানে কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থা মানুষের পড়ে আছে এবং পানির তাদের ঘরে এবং কোমর পর্যন্ত পানি রয়েছে। এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলার যে বিভিন্ন এলাকায় কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত এবং বুক পরিমাণ পর্যন্ত পানিতে এখন মানুষের বাসতেছে। যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু এখনো পর্যন্ত থই পানি, এই পানির কিন্তু এখনো কোনো নিঃশ্বাস নেই। তবে যথেষ্ট উদ্যোগ হচ্ছে প্রশাসন যদি একটু ভালো উদ্যোগ নেয় এবং প্রশাসন যদি স্থানীয়ভাবে একটু মানুষকে দেখতে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারে, তাহলে তাদের যে জলাবদ্ধতাগুলো আছে খালের জলাবদ্ধতাগুলো উদ্ধার করে এবং মানুষের পানি নিষ্কাশন করে দিলে কিন্তু আসলে এই লক্ষ্মীপুর জেলা মুক্তি পাবে। না হলে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই লক্ষ্মীপুরবাসী পানিতে দুর্ভোগে থাকতে হবে বলে আমরা দেখতে পাচ্ছি। কলি, ধন্যবাদ আনিস। ফেনীতে এবারের ভয়াবহ বন্যায় কয়েক লাখ গবাদি পশু মারা গেছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ, যার বেশিরভাগই খামারের মুরগি। যেসব গবাদি পশু বেঁচে আছে সেগুলোর চরম খাবার সংকটে ভুগছে। এতে করে বিপাকে খামারিরা, তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। প্রচণ্ড গরম, তার উপর লম্বা লাইন, পুরুষদের পাশাপাশি দাঁড়িয়েছেন নারীরাও, সংগ্রহ করছেন গবাদি পশুর খাদ্য। ফেনীতে বন্যা কবলিত এলাকায় চোখের সামনেই পশু মরতে দেখেছেন অনেক খামারি। কারো পশু ভেসে গেছে বানের জলে, যেগুলো টিকে আছে সেগুলো ভুগছে চরম খাবার সংকটে। জানালা দিয়ে রেনি সাইডে আমার ছাগল আস্তে আস্তে ডুবতেছে, ডাকতেছে আমার দিকে রেনি অল্প কদিন মুখ দেখা যার এর ডাকের আস্তে আস্তে ডুবে। গরুর খাবারের সমস্যা, কাঁচা ঘাসও নাই, শুকনা খেরও নাই, এখন এখানে খাদ্য লাইছে। আমাদের গরুর খড় সবকিছু বন্যায় চলে গেছে, কোনো কিছুই নাই, কাঁচা ঘাস পর্যন্ত নাই, কিছু নাই, সব ভিজে নষ্ট হয়ে গেছে, পানি গরু ঘর ভাঙা গেছে, বন্যায় সব নিয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানের ত্রাণ বিতরণ হয়েছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সেখানে পশুখাদ্য মিলেছে আরও কম। খামারিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড বিফ ফার্মার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন।
ঘাসের জমি নষ্ট হয়ে গেছে, লোকজনের যে জমানো খাদ্যগুলো ছিল ঘরে ওগুলোও নষ্ট হয়ে গেছে। তো ওই জন্যই আমরা নিজেরা যেহেতু ফার্মার সবাই, আমরা আসলে অনুধাবন করছিলাম যে আমাদের মনে হয় ফার্মার খামারি ভাইদের আসলে সাহায্য লাগবে। অনেকের গরু অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে। তা আমরা খবর পাওয়ার পরে আমাদের যে সীমিত সামর্থ্য সে অনুযায়ী আমরা আজকে এখানে গোখাদ্য বিতরণ করতে এসেছি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, ফেনীতে এখন জরুরি ভিত্তিতে গোখাদ্য ও খামারিদের পুনর্বাসন দরকার। সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি। ইমার্জেন্সি গোখাদ্য সাহায্যের পাশাপাশি এদেরকে পুনর্বাসন করা, এখন পুনর্বাসনটা করা হলো সরকারি একটি নীতিগত ব্যাপার। আশা করি সরকার সেই আপনার প্রসেসের মধ্যে আছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বন্যায় বেশি মারা গেছে খামারের মুরগি, গরু, ছাগল ও ভেড়া রয়েছে অন্তত 15,000। এতে এই খাতে ক্ষতি দাঁড়িয়েছে 300 কোটির বেশি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা আপাতত ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। 3 দিনের সফরে সকালে রাজশাহী মাদ্রাসা এবং মন্দির পরিদর্শন সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে এসব তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। বলেন, মসজিদ, মন্দির ও মাজারে হামলা জঘন্য কাজ। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষুব্ধভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। মাজার ভাঙা হোক, মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। এগুলো যেগুলো যেভাবে আছে সেভাবে থাকা দরকার। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি, আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব। জমি দখল, এলাকাবাসীর উপর অত্যাচার, নির্যাতনের জন্য নিজ গ্রামেও কুখ্যাত এনটিএমসির সাবেক মহাপরিচালক ও আয়না ঘরের কারিগরের অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ঝালকাঠিতে শত শত বিঘা জমি পাওয়া গেছে জিয়ার মালিকানায়। এসব জমিতে গড়ে তুলেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার আর বাংলো। গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক এসব জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ আছে। জমি না দিলে নেমে আসতো অকথ্য নির্যাতন, হয়রানি। গ্রেফতারের পর মুখ খুলেছেন ভুক্তভোগীরা। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক ও অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার হন। তার বিরুদ্ধে খুন, গুমসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর একে একে সামনে আসছে জিয়ার অপরাধ। অভিযোগ উঠেছে, নামে বেনামে বিপুল জমি দখল করেছেন নিজ গ্রাম ঝালকাঠি সদরের প্রতাপপুরে। জিয়া স্থানীয়দের কাছে তপু মিয়া নামেই বেশি পরিচিত। স্থানীয়রা বলছেন, গ্রামে অন্যের জমি জবরদখল আর নামমাত্র মূল্যে লিখিয়ে নিয়ে করেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার, নার্সারি আর বিলাসবহুল বাংলো। রাত্রে আইসি আছে, থ্রেট মেরে দিয়েছে, পিস্তল ধরছে মাথায়, অনেক মাইরধর করছে। মাইরধর করার পর আমাকে এই জায়গা ঢুকতেছে, এই আর কিছু দেয় না। আমাকে বলছে যে না, তোমরা জায়গা পাবা না। এইপর আমাকে ওই পাশ দিয়ে জায়গা কাটিয়ে এবার বাড়ি বান্ধি লইতেছে। আমাকে বান্দা বাড়িতে হে লই গেছে। এরা তো এই র্যাপের হে জোর করি আমাকে জায়গায় পুষ্কুনি পাশ দিয়ে লই গেছে ওয়াল। এখন আমরা কি করবো? আমরা তো হের লোক ঝগড়া করি আর পারি না। ওইখান থেকে আমার সে জায়গাতে মাইপার দিয়ে উনি নিছে, ওই ভিতরে আমার একটা জায়গা আছে। আর ওই জমিনে পুরো জমিটা আমাদের এক দাগে রাখি আমাদের বাড়ি। যত বাথরুমের পাইপ সব আমার এই সাইডে, সব এই সাইডে। চলেন একটু ওই যে যাই দেখি। অ্যাগ্রো ফার্মে 20 বিঘা সহ ইউনিয়নের বাঙ্কুরা ও কুতুবকাঠি মৌজায় অন্তত 200 বিঘা জমি রয়েছে জিয়াউল হাসানের। এসব দেখাশোনা করত জিয়ার অনুগতরা। প্রজেক্টের কারণে ক্ষতিগ্রস্ত হন আশপাশের জমির মালিকরা। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীর উপর নেমে আসত অকথ্য নির্যাতন। ওনারে বাধা দেওয়া হয়েছে, এরপর উনি ভয় দেওয়া হয়েছে যে মারিয়ে লাই দেবো। এ জায়গায় মানুষ একটা জোর গলায় কথাও বলতে পারতো না। জোর গলায় কথা বললেও এখানে তার দেখার জন্য হুমায়ুন ছিল, র্যাবের নাকি। এই হুমায়ুন অনেকের মাইক ধরেও করছে। কোনো কেন মানুষ বললে কেয়ার করতো না যে এর উপরে একজন আজ দেখে যে আমার সে করতে পারছে, আমি করতে আছি সব। জিয়াউল হাসানের প্রভাব খাটাইয়া সবসময় হেরা সবসময় এই প্রভাব দেখাইতো। এক রাইতে ধরে লই যাবে,
নাইল দিন এই ধরিলই যাবে, কিছু করতে পারবে না, কিছু না। জিয়া গ্রেফতারের পর থেকে পলাতক তার সাঙ্গপাঙ্গরা। তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। যদি অন্যায়ভাবে সে যদি কোনো সম্পদ অর্জন করে থাকে, সেটি দুদক রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করতে পারে অথবা বিচার আওতায় আনতে পারেন। দুদক এটাকে ইনকোয়ারি করুক, ইনকোয়ারি করে ভালোভাবে এটা দেখুক, যদি তার হয় অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। গুম আর আয়নাঘরের প্রধান কারিগর জিয়া এলাকায় গড়ে তুলেছেন দানবীরের ইমেজ। প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, ফাউন্ডেশন সহ বেশ কিছু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। আমিন বাবু, যমুনা নিউজ। টঙ্গীতে ডিশ ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আর প্রতিবাদ সভা হয়েছে। দুপুরে বিসিক এলাকায় মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী, এলাকাবাসী এবং শিক্ষার্থীরা। ভুক্তভোগীরা বলেন, শুক্রবার রাতে টঙ্গীর গোপালপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী মোহর আলীর নেতৃত্বে ডিশ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কয়েকজন ব্যবসায়ী গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের বাড়িতে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ পুরো পরিবার। হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসী। ঘটনার সময় মায়ের সাথেই ছিল স্বর্ণা। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছেন মা সঞ্জিতা দাস। অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাস জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের পরেন্দ্র দাস ও সঞ্জিতা দাস দম্পতির মেয়ে। গেল 1 সেপ্টেম্বর রাতে লালারছড় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা। ঘটনার পর থেকেই বাকরুদ্ধ পরিবার। মেয়েটা লইয়া যাইতাম মার বাইর লগে দেওয়া করার লাগে, মেয়েটা পাগল হয়েছে, তাই মামাইন দেখতো, এই জন্য গেছিলাম। দুর্ঘটনা হয়েছে আমার দোলানোর জন্য। আমার বোন যেভাবে আলী মারা গেছে, এরকম যেন আরো কোনো মায়ের কুল খালি না হয়, আমার মায়ের রক্তাও চাওয়া। ঘটনার 2 দিন পর মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মৃত্যুর খবর প্রকাশ হতেই সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসী। সেটা আসলে খুবই মর্মান্তিক এবং আমরা খুবই শুকাবো, এবং এই পরিবার আসলে তো নিরীহ একটা পরিবার। খুব ভালোবাসে, তাই বাজে সব যেখানে গেছে যেন প্রাইজ পাইছে, তাই ম্যাডাম হলে তাই আদর করি, সেই তারা ভালো লাগছে দিছে। যেদিন যে যায় দিন খুব গলা ধরিয়া কাঁদছে আমারে, কান্দিয়া কইছে মাঝি যদি কোনো ভুল চুপ করিয়া থাকি তো মাফ করিও। তো আমি কইছি মা গো, মামা বাড়ির মানুষে গেলে খুশি হয়ে যায়, যা মা মঙ্গল মতন ঘুরিয়ে আইব। স্বর্ণা হত্যার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে ভারতে চিঠি পাঠানো হয়েছে। জঘন্য এ কাজের পুনরাবৃত্তি রোধ ও সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।